প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। গত শুক্র ও শনিবার শাহবাগ ব্লকেড কর্মসূচির মধ্য দিয়ে এই দাবি জোরালো করে তোলে ছাত্র জনতা। অবশেষে অন্তর্বর্তী সরকার দাবির সপক্ষে অবস্থান নিয়ে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি? এইসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। আমার সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ডাক্তার সজল আশফাক। আপনাদের দুজনকে স্বাগত জানাই। ধন্যবাদ রনি। ধন্যবাদ। জনাব সাদাত হোসেন সেলিম, শুরুতে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাচ্ছি, গত রবিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছেন। বিলম্ব হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আমরা আনন্দিত। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি বা বিএনপির নানা সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে নিশ্চুপ থেকেছে। নিষিদ্ধকরণ বিষয়টি বিএনপি কেন এড়িয়ে গিয়েছিল? ধন্যবাদ আপনাকে। আসলে যে গত 10ই মেতে যে সিদ্ধান্তটা হয়েছে আপনার উপদেষ্টা পরিষদের মন্ডলীর সভায়, তো এই একই সিদ্ধান্ত সেপ্টেম্বরের 5 তারিখে নেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো এটা আবার নতুন করে আপনার দল নিষিদ্ধের একটা আইন তারা একসময় আপনার বিল আকারে ক্যাবিনেটে পেশ করার পরও সেখান থেকে তারা প্রত্যাহার করে নিয়েছে। তো আমার মনে হচ্ছে কোনো কারণে সেই আইনটাকে আপনার আবার পুনরায় বিল আকারে পেশ করে এটাকে আইন করা হবে। এই জন্য আপনার আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করা যায় এই ধরনের একটা ইয়ে করার জন্য আপনার এখানে দলকে সম্পৃক্ত করা হয়েছে। তো আওয়ামী লীগ তো সেই 5ই আগস্টের পরেই অনেকটা তাদের কার্যক্রম বন্ধ, স্থগিত বা ঘোষণা দিয়ে তারা তেমন কোনো কর্মসূচি পালন করে নাই, এবং কখনো কোনো কিছু ঘোষণা দিলেও সেটা আপনার খুব অথেন্টিক ওয়েটে ঘোষণা দিয়েছে, এটা আমরা দেখিনি। তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ, এবং এই সিদ্ধান্তে খুব বেশি কোনো কিছু আসবে এটা মনে হয় না। তবে বিএনপি এবং তার সাথে সমমনা রাজনৈতিক দলগুলো আপনার সবসময় একটা কথা বলতো যে তারা নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। এখনো বিএনপি সেই একই অবস্থানে আছে, এবং বিচারিক আদালতে যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেখানে সেটা বিচারের ব্যাপার, এবং সেখানে কোনো বক্তব্য রাখতে হলো তখন সেটা বিচার বিভাগকে বিবেচনা করেই বক্তব্যটা রাখতে হবে। সুতরাং আমার মনে হয় বিএনপি যেটা চেয়েছে বা অন্যান্য রাজনৈতিক দল যেটা চেয়েছে, এখন ঘটনাটাই তাই ঘটছে। এখন যদি বিচারিক আদালতে আপনার গণহত্যার দায়ে অথবা অন্যান্য কোনো অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, সেক্ষেত্রে তো আর কারো কিছু বলার নাই। কিন্তু বিএনপি আপনার রাজনৈতিক দল হিসাবে, একটা গণতান্ত্রিক উদারমনা রাজনৈতিক দল হিসাবে নির্বাহী আদেশে আরেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে সবসময় অবস্থান নিয়েছে, এবং ভবিষ্যতে বিএনপি তার এই অবস্থান জারি রাখবে। আপনার সাথে একটু সম্পর্ক আরেকটু কোশ্চেন করতে চাই। আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে আপনি বিষয়টিকে ফ্রেন্ডলি ম্যাচ বলেছিলেন। কেন মনে হয়েছিল এই বিষয়টি ফ্রেন্ডলি ম্যাচ? এটা শতভাগ একটা ফ্রেন্ডলি ম্যাচ। এটা আপনার শুক্রবার রাত 10টার সময় তারা আপনার যমুনার সামনে অবস্থান নিয়েছে আপনার হাসানাত আব্দুল্লাহ ডাকে। তখনও কিন্তু এনসিপি পুরোটাই মাঠে নামে নাই। তো আমি সেখানে তখন আপনার অনেকটা দেখতে গিয়েছিলাম রাত 11টার দিকে। তো দেখতে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আপনার এটা আপনার একটা কি ইনস্টলেশন অথবা একটা স্পর্শকাতর স্থানে রাত 10টা বাজে অবস্থান নেওয়াটাকে সরকার অবশ্যই প্রশ্রয় দিচ্ছে এবং সমর্থন দিচ্ছে। এবং আমি দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে কোনো রকম তৎপরতা চালায় নেই। এটা যদি ফ্র্যাঙ্কলি ম্যাচ না হতো, তাহলে অন্য কোনো দলের পক্ষে, অন্য কোনো গোষ্ঠীর পক্ষে অথবা অন্য কোনো সংগঠনের পক্ষে রাত 10টা বাজে
যমুনাতে গিয়ে সেখানে অবস্থান নেওয়াটা সম্ভব ছিল না। পরবর্তীকালে তারা আপনার শাহবাগে গিয়ে অবস্থান করেছে, আবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে অবস্থান করেছে। এক ধরনের আপনার এক ধরনের তারা পাতানো খেলায় খেলেছে, এবং রাত 8টা বাজে উপদেষ্টা মন্ডলী বন্ধের দিনে উপদেষ্টা মন্ডলী তারা তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা ঘোষণা করেছে। এটা ফ্র্যাঙ্কলি ম্যাক্স এই জন্যই বলছি যে তাদের কার্যকলাপ এর আগে গত 2 দিন ধরে দেখছেন যে আপনার যমুনার সামনে কাউকে যেতে দিচ্ছে না, এবং সেখানে জল কামান নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, যার কারণ যদি যৌক্তিক দাবিও থাকে। কিন্তু এনসিপি কে বরং বরং আপনার ঠান্ডা বাতাস প্রবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা করেছে, এবং তাতে বোঝা যাচ্ছে যে সরকার এবং এনসিপির মধ্যে একটা বোঝাপড়ার মাধ্যমে এই আপনার সিদ্ধান্তটা এসছে। আপনার এই কথার শতভাগ, আর আপনার ভিত্তি পাচ্ছে আরেকটা কারণ আমার ধারণা, এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলতে পারবে। একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব, যে তিনি তার এক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ যমুনাতে অবস্থান নেয়ার আগে একটি আওয়ামী লীগের কয়েকটি সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে। একই সময়ে 2-3 ঘন্টা পরে আমাদের আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, তিনি বলেছেন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বা তার সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। পরবর্তীতে রাত্রে 10টায় আমরা যেটা আপনি বললেন, তার সমস্ত ঘটনাগুলো মিলিয়ে মনে হচ্ছে সরকারের কোনো একটা জায়গা থেকে তাদের প্রতি প্রশ্রয় ছিল, এবং ঘটনাটা ফ্রেন্ডলি ম্যাচের মতোই। আপনার বক্তব্য সেই ভিত্তিটা শতভাগ পাচ্ছে। হ্যাঁ, আমি আবার আসবো আপনার কাছে। ডাক্তার সজল আশফাক, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, অনেকেই মনে করছেন, রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতির খোঁজ খবর যারা রাখেন, বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন বা খণ্ডন করেন? ধন্যবাদ রনি। কথাটা যে একেবারে মানে উড়িয়ে দেওয়ার মতো তা না, কিছুটা চাপে ফেলার জন্যই। কারণ চাপে ফেলার জন্য বলছি এই কারণে যে প্রথম থেকে কিন্তু নানাভাবে মানে বিএনপির যারা এই মুহূর্তে মানে মাঠে কথা বলছেন, 5-6 জন যারা আছে, তাদের কিন্তু মূল সুরটা ছিল নির্বাচন নিয়ে, এবং পাশাপাশি আওয়ামী লীগের প্রশ্নে প্রথম থেকেই তারা কিন্তু সরাসরি বলেন নাই যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা এটার প্রতি সমর্থন আছে বলেছেন যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের যারা নেতা আছে যারা বিভিন্ন এই গত 15 বছর যেরকম হত্যা, নির্যাতন, গুমের সাথে জড়িত, তাদের বিচার হওয়া উচিত, এটা বলেছেন। কিন্তু এই বলাটার চেয়ে তারা আমার মনে হয় যে অনেক বেশি তারা সোচ্চার ছিলেন দ্রুত নির্বাচনের ব্যাপারে। হ্যাঁ, এটা নিয়ে ছিল। যে কারণে হয়েছে কি, তাদের যে বিচার তারা আওয়ামী লীগকে চান বা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা সরাসরি কখনোই বলেননি, কিন্তু তারা চেয়েছেন অন্যভাবে নিষিদ্ধ হতে। যেমন ধরেন, তারা চেয়েছে যে নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে, তো আওয়ামী লীগের হয়তো ভরাডুবি হবে, এবং সেখানে এবং তাহলে হবে কি, তাহলে তারা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। তাদের একটা সেরকম একটা ধারণা ছিল বলে আমার মনে হয়। কিন্তু সেক্ষেত্রে যেটা মনে হয়েছে আমার, যে এখানে একটা আমার যেটা সংশয় ছিল বা শঙ্কা ছিল, যে একটা এরকম ফ্যাসিস্ট একটা দলকে যারা ভয়ঙ্করভাবে ফিরে আসতে চায়, তারা স্বাভাবিকভাবে ফিরে আসতে চায় না, তারা ফিরে আসতে চায় ভয়ঙ্করভাবে, প্রতিশোধের স্পৃহা নিয়ে তারা ফিরে আসতে চায়, তারা খুন খারাপি করবে সেই উদ্দেশ্য নিয়ে ফিরে আসতে চায়। সেরকম একটা দলকে যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, যেভাবেই হোক, আপনি নীতিগতভাবে যদি সুযোগ দিতে চান, তাহলে তারা যখন নির্বাচনের ফিল্ডে থাকবে, তখন তো তাদেরকে আপনার অধিকার দিতে হবে নির্বাচনের, তাই না? তখন নির্বাচনে যত অধিকার আছে সেটা তাদেরকে দিতে হবে, এবং সেটাকে কাজে লাগিয়ে তারা যে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা করবে না, সেটার কোনো নিশ্চয়তা নাই। দ্বিতীয়ত, সাধারণ মানুষ এবং জুলাই অভ্যুত্থানের সাথে যারা সরাসরি জড়িত, মনে প্রাণে জড়িত, আন্তরিকভাবে জড়িত এই দেশের সাধারণ মানুষ, তাদের সাথে তাদের একটা কিন্তু সংঘর্ষ হবে, এবং এই কারণে হবে কি, নির্বাচনটা কিন্তু ভণ্ডুল হয়ে যাওয়ার একটা কিন্তু বা প্রশ্নবিদ্ধ হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে। কাজে সেই সুযোগটা কেন বিএনপি দিতে চাইলো বা সেই আশঙ্কাটা কেন তাদের মনে আসলো না, সেটা আমি বুঝি না। তবে যেটা মনে হয় যে এ কারণে তারা ভেবেছে তারা নির্বাচনে জিতবে, কারণ আমরা প্রথম শুনেছি যে তারা তো কমপক্ষে 250 সিট, কেউ কেউ বলছে 290টা সিট পাবে, এবং তাদের মধ্যে এক ধরনের একটা কনফিডেন্স আছে, এবং কনফিডেন্স থাকাটা অস্বাভাবিক কিছু না। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল, এটা এই মুহূর্তে বলার এটা মানে বাইরে কোনো কথা নেই, কারণ বিএনপি একমাত্র ফ্যাক্টর এখানে, যে কারণে বিএনপির প্রসঙ্গ সবসময় আসবে, বিএনপির সমালোচনা বেশি হবে। এক্ষেত্রে আমার যেটা মনে হয়, বিএনপি
আমার মনে হয় যে তাদের মধ্যে এক ধরনের নেতৃত্বের মধ্যে হোক বা দলের অভ্যন্তরে হোক, তাদের মধ্যে অনেক মতবিরোধ আছে, যে কারণে এক একজন এক এক কথা বলছেন। তবে তাদের মূল সুর ছিল নির্বাচন নিয়ে। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সরাসরি কখনোই কিছু বলেননি, কিন্তু শেষ মুহূর্তে এখন যখন বললেন যে যা হোক আনন্দিত। ভালোই হয়েছে, কিন্তু এই বলাটাকে নিয়ে কিন্তু মানুষ ট্রোল করছে এই কারণে যে কারণ এর আগে তারা এমন কিছু বলেননি, এটাকে মানুষ ডিগবাজি বলছে। কাজেই এটাও কিন্তু বিএনপির জন্য দুর্ভাগ্যজনক। বিএনপির মতো এরকম একটা দল যারা এই 15 বছর এত নির্যাতন সহ্য করেছেন, সেখানে তারা শেষ মুহূর্তে এসে সাধারণের কাছে এরকম মানে মানে হাস্যরসের শিকার হবে, এটা নিশ্চয়ই কোনোভাবেই কাম্য না। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি এখানে আমি বলবো যে এক ধরনের অভিভাবকত্বশীল যেই মনোভাব তাদের করা উচিত ছিল, গার্জিয়ানশিপটা নেওয়ার কথা ছিল, সেটা তারা নিতে পারেনি। যে কারণে আমরা এখানে দেখছি ছাত্ররা শেষ মুহূর্তে যে আন্দোলনটা করেছে বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায়, এবং যেটা জুলাই 5ই আগস্ট যেটা হয়েছে, এখানে সবারই তো ক্রেডিট আছে, কিন্তু প্রথম থেকেই কিন্তু নানা ধরনের তাদের মধ্যে কিন্তু কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, কৃতিত্ব নিয়ে, ক্রেডিট নিয়ে শুরু হয়েছে। এটা কিন্তু এক ধরনের চক্রান্ত, কিন্তু এই চক্রান্তে আমার মনে হয় যে সব দলই পা দিয়েছে, যে কারণে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করছে। তাদের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি হয়েছে, যেটা দরকার ছিল না। এক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি এবং আরো অনেক বড় লিডার আছেন আমাদের দেশে, হ্যাঁ, অনেক বড় প্রত্যেকটা বিরোধী মানে অন্যান্য যে বিরোধী দল আছে, প্রত্যেক দলের লিডার আছেন, তাদের এক ধরনের কিন্তু এখানে অভিভাবকত্বশীল একটা আচরণ করা উচিত ছিল। এবং আমাদের দেশ কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এক ধরনের নেতৃত্বের শূন্যতায় আছে, ওইরকম কোনো লিডার কিন্তু নেই, যে কারণে কিন্তু এই ধরনের এমন মানে ঘটনা ঘটছে যেগুলো আসলে হওয়া উচিত না, এবং এগুলোর সুযোগ নিবে কিন্তু আওয়ামী লীগ, এবং এরা কিন্তু সেই অপেক্ষায় আছে। এবং এখানে বরং উল্টোটা হয়েছে, বিএনপি এই তাদের মানে এই যে মানে ছাত্রদের সাথে নানান কথাবার্তায়, সরাসরি বিএনপি না, মানে তাদের কেউ টকশোতে নানা রকম বিরোধে জড়িয়েছে। এ কারণে হয়েছে কি, মানে এবং তারা দেখা গেছে অনেক সময় যে ছাত্রদের সাথে যেসব কথাবার্তায় বিরোধে জড়িয়েছে, তাতে কিন্তু তারা অনেক সময় ঠিক তাদের সাথে কথাবার্তায় কিন্তু যুক্তিতে পেরেও ওঠেনি। যেটা হয়েছে কি, এতে মানুষ আরো মানে এক ক্ষেত্রে বিএনপির যারা সমর্থক, তারা আসলে একটু আহত হয়েছেন যে হতাশ হয়েছেন যে তাদের নেতারা এসব স্টেজে কি বলছেন, এসব প্রশ্ন তো তোলাই উচিত না। তো এগুলি তুলতে গিয়ে ছাত্রদের সাথে তারা যে কথা কাটাকাটির পর্যায়ে পড়েছেন, এবং সব মিলিয়ে এবং অন্যান্য দলের সাথে যেভাবে বিরোধে জড়িয়েছেন, এটা আসলে দরকার ছিল না। এটা কোনো পক্ষেরই দরকার ছিল না, বরং বিএনপি এখানে আরো বেশি সংযত হওয়া উচিত ছিল, এবং তাদের একটা এখানে গার্জিয়ানশিপ নেওয়া উচিত ছিল। কারণ আসলে তো নেতৃত্ব তো তাদের হাতে তো ভরসা। তো এখন যেটা হচ্ছে যে দেখেন, সময় ক্রমে যেটা হচ্ছে, মানুষ এখন কিন্তু মানে অবাক ব্যাপার, বিএনপির সমর্থকরাই পছন্দ করছেন না। তারা ভাবছেন যে বিএনপি ভারতপন্থী হয়ে গেছে, ভারতের গ্রিন সিগন্যাল পেয়েছে। আমরা এই বিষয়ে আসবো। বিএনপি ভারতপন্থী কিনা এই বিষয়ে আমরা আপনার কাছে পরে আসবো। এগুলি কিন্তু মানে এই কনসেপ্টটা কিন্তু মানুষের মধ্যে চালু হয়েছে, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, আমি একটু আবারও জনাব শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে একটু আসতে চাচ্ছি সেই একই বিষয়, নিষিদ্ধ প্রসঙ্গে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি, এলডিপি এবং আপনার নেতৃত্বাধীন 12 দলীয় জোট আমরা রাজপথে দেখিনি, কিংবা ওইভাবে কথা বলতে শুনিনি। আপনি টক শোতে রেগুলার যাচ্ছেন এবং কথা বলেন। আমি একটু পরিষ্কার জানতে চাচ্ছি আপনার দলের অবস্থানটা কি? দেখুন, আমরা আপনার 2022 সাল থেকে বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে ছিলাম এবং যুগপৎ আন্দোলনে আছি। আমাদের যে বক্তব্য, যুগপৎ আন্দোলনে যারা আমরা সাথীরা ছিলাম, আমাদের প্রত্যেকের বক্তব্য এক এবং অভিন্ন। আপনি দেখেন গত 2-3 দিন আগে শাহবাগে যে নাটক হয়েছে, এই নাটকে কিন্তু এই কোন রাজনৈতিক দল যারা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে ছিল, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করে নাই। এখন অনেক রাজনৈতিক দল যারা আপনার শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় ছিল, তারা কিন্তু এখন আপনার তাদের খোলস পাল্টিয়ে তারা মাঠে নামছে। শাহবাগে যারা মাঠে নেমেছে, সেই ধরেন চরমোনাই দল কখনো আপনার সরকার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আন্দোলনের সাথে যারা আমরা সম্পৃক্ত ছিলাম, আমরা কোনো রাজনৈতিক দল কিন্তু শাহবাগে যাইনি। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের প্রশ্নে, আপনার আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধকরণের প্রশ্নে বিএনপি ফেব্রুয়ারি মাসের 10 তারিখও চিঠি দিয়েছে। এর আগে দিয়ে আমাদের সাথে প্রধান উপদেষ্টা
সহ অন্যদের সাথে যখন যেভাবে রাজনৈতিকভাবে আলোচনা হতো, আমরা সেখানে আওয়ামী লীগের আপনার বিচার এবং আওয়ামী লীগের কে শাস্তির আওতায় আনা এবং দল হিসাবে আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তার বিচারের আমরা দাবি করেছি। নিষিদ্ধের দাবিটা একটা জিনিস, বিচারের দাবিটা একটা জিনিস। আপনার নিষিদ্ধের নির্বাহী আদেশে নিষিদ্ধের দাবিটা তো আপনার শেখ হাসিনাও আপনার জামাত ইসলামকে ক্ষমতাচ্যুত হওয়ার আয় করেছে, তখনও কিন্তু আমরা এটা প্রতিবাদ করেছি। কারণ নিষিদ্ধ আপনার নির্বাহী আদেশে একটা দলকে আপনার দলকে আপনার ব্যান্ড করা, একটা দলকে নিষিদ্ধ করা, এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করতে পারে না। বিধায় আমরা বিচারিক আদালতের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছি। এখন এখানে দেখেন, আপনার বাংলাদেশে আপনার সেই 52 থেকে আপনার 90 সাল পর্যন্ত ছাত্র অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু কোন ছাত্র গণ অভ্যুত্থানের পরেই ছাত্ররা কিন্তু আবার আপনার তাদের শিক্ষাঙ্গনে ফেরত গেছে। বাংলাদেশে এর ব্যতিক্রম। ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলেন বা আপনার আন্দোলনে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের পক্ষে সরকার অংশগ্রহণ করা হয়েছে, সেটাকে আমি একটা ঐতিহাসিক ভুল বলেছি। বর্তমানে ছাত্ররা যে রাজনৈতিক দল করেছে এবং সেই রাজনৈতিক দল কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নতে দাঁড়িয়ে গেছে এবং তাদের আপনার সমর্থন এবং তাদের ক্ষমতা একেবারেই তলানিতে এসে পৌঁছেছে। আপনার তাদের জনসমর্থন নাই বলতেই চলে এবং নিজস্ব উদ্যোগে তারা কিন্তু বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত তেমন কোনো প্রোগ্রাম করতে পারছে না। আমরা ছাত্র আন্দোলনে যারা সঙ্গী, ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কিন্তু তারা বর্তমানে প্রশাসনে এবং সরকারে যেভাবে প্রভাব বিস্তার করছে, যেভাবে আপনার মানে টেন্ডার বাণিজ্য, যেভাবে আপনার বদলি বাণিজ্য, আপনার যেভাবে নিয়োগ বাণিজ্য ইত্যাদি জড়িয়ে গেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 7 মাসে আপনার 322 কোটি টাকা নিয়ে আপনার সুইজারল্যান্ড পাড়ি জমিয়েছে। এই কাজগুলোতে তাদের ইমেজের অনেক ক্ষুণ্ণ হয়েছে। তারা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু যেহেতু তারা সরকারে আছে, তাই সেহেতু তারা সরকারের ক্ষমতার দোহাই দিয়ে তারা এমন অনেক কিছু করছে যেটা আমরা রাজনীতিবিদ হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। 2-3 দিন আগে একজন আপনার 22-23 বছরের একটা আপনার তরুণের সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। তিনি বললেন যে তিনি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাত্রদের উপদেষ্টা হিসাবে কাজ করছেন। তো আমি তাকে জানতে চাইলাম যে আপনারা যে কি প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনাদের মতো এরকম আছেন যারা আপনার মন্ত্রণালয়ের সহযোগী হিসেবে কাজ করছেন? বলো যে হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধি আছে। এটাই আগে আমরা রেল মন্ত্রণালয়ের ব্যাপারটা আমরা আপনার ওই বিভিন্ন ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের ব্যাপারটা না জানতে পেরেছি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে প্রতিনিধি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কাজটা? বলে যে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করি। তো আমি তখন বললাম তাইলে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিআইডি, এসবি, আইবি এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকার দরকার নাই। আপনারা যদি মন্ত্রণালয়ে গিয়ে খবরদারি করেন, মন্ত্রণালয়ে কাজ করতে দেন না, মন্ত্রণালয় টেন্ডার বাণিজ্যের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, মন্ত্রণালয় নিয়োগ এবং বদলি খাতে জড়িত হয়ে যাচ্ছেন, এতে করে তো জনমনে আপনাদের প্রতি বিরূপ একটা ধারণা সৃষ্টি হয়েছে। এমন ইতিমধ্যেই তাদের প্রতি একটা বিরূপ ধরনের ধারণা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের কারো কাম্য ছিল না। তারা যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো, সঠিকভাবে সরকারের অংশগ্রহণ না করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অথবা অন্য কোনো ব্যানারে যদি জাতির বিবেক হিসাবে তারা কাজ করত, তাহলে হয়তো আমাদের দেশ এবং জাতির জন্য আরো বেশি আপনার লাভবান হতো এবং আমরা গণতন্ত্র উপকৃত হতো এবং আপনার আগামী সরকারটা উপকৃত হতো, বর্তমান সরকারটা উপকৃত হতো। আসবো আবার আপনার কাছে একটু ডক্টর সজল আশফাক, যে সরকার যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, এটাকে কি আপনি সঠিক সিদ্ধান্তই মনে করছেন এই মুহূর্তে? আসলে কি এই সিদ্ধান্তটা যেটা মানে সেলিম ভাই বললেন যে এটা একটা পাতানো খেলার মতো মনে হচ্ছে, কিন্তু এই পাতানো খেলা মনে হওয়ার আগেই এই কাজটা কিন্তু আরো আগেই করতে পারতো, তখন আর পাতানো খেলা মনে হতো না। কারণ একটা সময় কিন্তু রিট প্রত্যাহার করেছে। হ্যাঁ, কিন্তু জিনিসটা মানে এটা অনেক দেরি করে ফেলা, কারণ এটা তো একটা মানুষের কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক কিছু দাবি করে যেগুলো হয়তো তারা হয়তো অনেক নিয়ম কানুন বোঝেন না, কিন্তু তারা সেই দাবিটা করেন। মানুষ তো অনেক কিছু দাবি করেন, কিন্তু সাধারণ মানুষের একটা সমর্থন ছিল, দাবি ছিল যেটা নিষিদ্ধ করার বিষয়। কারণ এরকম একটা দল বাংলাদেশে এত মানে অপকর্ম করেছে, এত খুন খারাপি করেছে, এরকম দল তো বাংলাদেশে দ্বিতীয়টা নাই। কাজে এরকম একটা দলের যখন বিচারিক প্রক্রিয়া শুরু হবে, তখন সেই দলকে তার কার্যক্রমকে চালু রেখে সেটা বিচার করাটা
কতটুকু যৌক্তিক হবে সেটা একটা প্রশ্ন। কাজে মানুষ কিন্তু সাধারণ মানুষের কিন্তু দাবি ছিল যে দল নিষিদ্ধ করা। কিন্তু সাধারণ মানুষের সেই দাবিটাকে যৌক্তিকভাবে কার্যকর কিভাবে করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সরকার অনেক বেশি বিলম্ব করেছে। যে কারণে আজকে সেলিম ভাই যে কথাটা বললেন সেটা যে একেবারে মিথ্যা তা কিন্তু না। সেটা কিন্তু খুবই মানে যৌক্তিকভাবেই উনি বলেছেন। কাজেই এটা কিন্তু হতো না। তখন কিন্তু আরো মনে হতো যে এটা মানুষের দাবির মুখে হয়েছে। কাজেই ধন্যবাদ। সেটা এক্ষেত্রে তারা সব ক্ষেত্রেই কিন্তু তারা এরকম করছে। অনেক ডিসিশন কিন্তু নিচ্ছেন। মানে চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি যেমন বেরোয় সেরকম কিন্তু নাকের ডগা দিয়ে মানে আমাদের রাষ্ট্রপতি চলে যায়। সেটা আমরা দেখি না। কাজেই এরকম অনেকেই তো চলে গেছে। অনেকেই চলে গেছে। অনেকেই ঢাকায় ছিল। আমরা যদি ধরি এই যে তথ্যমন্ত্রী কে যেন ছিল ওই যে হাসান আ মাহমুদ সাহেব। হ্যাঁ, না হাসান আরেকজন যে ওই যে ইয়ার সাথে যে মোহাম্মদ আরাফাত। আরাফাত। তো সে তো ধরা পড়ল আবার ধরা পড়ল না। কি মানে এগুলি খুবই এইসব নাটক ঘটনাগুলি সত্য হচ্ছে। কিভাবে ঘটছে আমরা এগুলি ঠিক আছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি। আমরা আসবো আপনার কাছে। আ জনাব সাদাত হোসেন সেলিম, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আ এই যে নির্বাচনকে দীর্ঘসূত্রিতায় ফেলার জন্যই কি এই নাটক? এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, আ বা এটা কি সেই দীর্ঘসূত্রিতার ফেলার ফন্দি? আপনার অভিমতটা কি? দেখুন, আপনার দল হিসাবে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা অথবা দল হিসাবে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার শাস্তি দেওয়ার জন্য একটা বিল বা একটা আপনার ক্যাবিনেটে উপস্থাপন হওয়ার পরও কিন্তু সেটা ফেরত গেছে সেপ্টেম্বর মাসে। যেটা আজকে আবার মে মাসের 10 তারিখে তারা সেটা করলো। এবং আমি আগেও বলছি যে সেপ্টেম্বরের 5 তারিখে তারা ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ। আবার আজকে মে মাসের 10 তারিখে করছে। সরকারের মধ্যে এক ধরনের অদক্ষতা এবং সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আপনার ডক্টর ইউনূস সাহেব আপনার যে উপদেষ্টা মন্ডলী করেছেন সেটা কাঙ্ক্ষিত পর্যায়ের নয়। অনেক উপদেষ্টা আপনার এই বিপ্লবের চেতনার সাথে আপনার সম্পৃক্ত ছিলেন না এবং তারা গত 15 বছর স্বৈরশাসকের আমলে হয় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, না হলে তারা নিরাপদ আশ্রয় ছিলেন। সুতরাং তাদের থেকে আমরা খুব বেশি আপনার কার্যক্রম আশা করতে পারছি না। এক ধরনের স্থবিরতা এই সরকারের মধ্যে কাজ করছে। আর এই সরকারের প্রধান কার্যকলাপে বোঝা যাচ্ছে যে তারা যে কোনো ভাবে নির্বাচনকে দীর্ঘায়িত আরো করতে পিছাতে যাচ্ছে। চান। নির্বাচনটাকে সঠিক সময় করবে এই ধরনের কোনো রোডম্যাপ আমরা কিন্তু এখনো পাইনি। যে সংস্কারের কথাগুলো বলছে বর্তমান সরকারের যেসব মন্ত্রণালয়গুলো আছে, উপদেষ্টা মন্ডলী আছে, তারা তাদের মন্ত্রণালয় রুটিন ওয়ার্কের মধ্যেও কোনো সংস্কার করতে পারছে না। আর এছাড়া যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আমরা আলোচনা করেছি। আমরা তাদের আলোচনার মধ্যে আমাদের কাছে মনে হয়েছে যে তারা অহেতুক মানে সময় নষ্ট করছে এবং এমন এমন বিষয় তারা সামনে নিয়ে আসছেন যেগুলো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ঐক্যমত্য হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখানে প্রায় 110টি বিষয়ের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করেছি এবং কয়েকটির সাথে আমরা দ্বিমত পোষণ করেছি। দেখুন, তাদের একটা দাবি হলো যে বা তাদের একটা প্রস্তাব হলো যে আপনার সরকারি দল থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার হলো বিরোধী দল থেকে। আমরা বললাম যে এটা তো সকাল বিকাল সংসদে মারামারি হবে এবং সংসদ পরিচালনা করা যাবে না। আমাদের এখানে সরকারি দল থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়োগ করা হোক। প্রয়োজনে 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নিয়োগ করা যেতে পারে। এই ধরনের অনেকগুলো প্রশ্নে আমাদের সাথে তাদের দ্বিমত আছে। তারা 17 বছরে আপনার কিশোরদেরকে তারা ভোটার করতে চায়। এখন 17 বছরের কিশোরদেরকে যদি নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় তাহলে আমাদের 1 বছরের মতো সময় নষ্ট হবে। আবার তারা প্রার্থী হিসাবে 23 বছরের আপনার তরুণদেরকে প্রার্থী করতে চায়, যেটার সাথে আমাদের দ্বিমত আছে। তারা আপনার সংসদের মেয়াদকে 5 বছরের জায়গায় 4 বছর করতে চায়। এগুলো কোনো যুক্তিগত নাই। এই সংস্কার কমিশনের সাথে যারা জড়িত আছেন তারা কেউ কিন্তু বাংলাদেশের আন্দোলনের সাথে সংগ্রামের সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং তাদের অনেকেই কিন্তু আপনার একটা রিটায়ার্ড লাইফ লিড করতেছে। সেই ক্ষেত্রে এখানে এই যে সংস্কারের প্রশ্নে যে খুব বেশি ঐক্যমত্য হবে এবং সংস্কার খুব বেশি সফল হবে এটাও মনে করার কোনো কারণ নাই। তবে সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন অর্বাচীনসুলভ কথাবার্তা, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা সারা জাতি যার পদত্যাগ চাচ্ছেন তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ওনাদেরকে 5 বছর দেখতে চায়। এখন বাংলাদেশের জনগণ 5 বছর ওনাদের চেহারা দেখতে চায়, না ওদের কার্যকলাপ দেখতে চায়, না সুশাসন দেখতে চায়, এটা কিন্তু এখন একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। দেখুন, আপনার আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে পদ্ধতিতে আপনার বিমানবন্দর ত্যাগ করেছে এবং পরবর্তীকালে
আপনার ওই যে এসপি এবং এএসপির মতো লোকদেরকে সাসপেন্ড করছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ন্যূনতম লজ্জা থাকলে তিনি কিন্তু নিজেই রিজাইন করতে পারতেন। তো এই ধরনের অনেক অদক্ষতা, এই ধরনের অনেক কিছু বর্তমান সরকার করছে। যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারের নামটাই হলো অন্তর্বর্তীকালীন সরকার, এবং যেটা একটা বিশেষ বিবেচনায় আপনার সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের একটা আপনার নির্দেশনামূলক প্রেক্ষিতে বর্তমান সংবিধানের অধীনেই শপথ গ্রহণ করেছে। তাদের কার্যক্রম কিন্তু রুটিন ওয়ার্ক এবং একটা নির্বাচন করা। তারা কিন্তু যেসব কাজ করছেন, যেমন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা মানে সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো কিন্তু দেশ বিরোধী সিদ্ধান্ত এবং দেশ বিরোধী চক্রান্ত। জনগণ কিন্তু এটা বিপক্ষে ফুঁসে উঠছে। আমরা যারা আপনার ঐক্যবদ্ধভাবে আমরা সরকারের বিরুদ্ধে 15 বছর নিরলসভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কিন্তু বসে নেই। আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি, এবং আমরা নির্বাচনকে আমরা মনে করছি যে বিলম্বিত করলে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে, এবং বর্তমান সরকারের যেহেতু জনসমর্থন নাই, বর্তমান সরকার কিন্তু এগুলো মোকাবিলা করতে পারবে না। এই যে গতকালকে আপনার পুরো ঢাকা শহরে একটা আন্দোলনের শহরে পরিণত হয়েছে। এই গভর্নমেন্টে কোনো ক্রাইসিস ম্যানেজার নাই, এই ধরনের এই সরকারের কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট নাই। একটা ক্রাইসিস ম্যানেজার থাকলে কিন্তু আপনার যে কোনো আপনার দাবি নামা এবং শুরুতেই এগুলো নিয়ে আলোচনা করে অঙ্কুরে এগুলো সমাধান করতে পারতো, এগুলো সমাধান করতে পারছে না। কালকে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আপনার এই যে আন্দোলনের অন্যতম পুরোধা আপনার উপদেষ্টা মাহফুজ আলমের গায়ের মধ্যে আপনার পানির বোতল ছুঁড়ে মারছে। এই যে বিপ্লবের মাত্র 8-9 মাসের মধ্যে এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না, এবং এটা দেখতে হচ্ছে আমাদেরকে শুধুমাত্র সরকারের অদক্ষতা এবং কোন কোন সরকারের উপদেষ্টাদের আপনার তাদের যে ক্ষমতা থাকার যে আপনার প্রচন্ড রকমের খায়েশ, এটার জন্য। দেখুন, আমরা বলেছি ডক্টর ইউনূস সাহেব, আপনি তো আপনার কাজগুলো করে নিয়েছেন, আপনি আপনার মামলা থেকে অব্যাহতি নিয়েছেন, আপনি গ্রামীণ ব্যাংকে আপনার সরকারের সরকারের যেই আপনার হিস্সা সেটা কমিয়ে আপনি নিজের হিস্সাটা বাড়িয়ে নিয়েছেন, আপনি একটা মাত্র জনশক্তি কোম্পানিকে লাইসেন্স দিয়েছেন, তাও গ্রামীণ জনশক্তি। আপনি একটি মাত্র বিশ্ববিদ্যালয়কে আপনি অনুমোদন দিয়েছেন, সেটাও গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এখন শুনছি গ্রামীণ ব্যাংক যেটা শহরে কাজ করতো সেটা আপনার গ্রামে কাজ করতো, সেটা শহরে কাজ করবে। তারা একটা ইউনূস সাহেব তার নিজস্ব কাজগুলো কিন্তু সব করে নিয়েছেন। এখন উনি একটা সুন্দর নির্বাচন দিয়ে এই প্রসঙ্গে কিন্তু অন্য পক্ষ বলছে যে মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান না হলে আপনার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মামলাগুলো দ্রুত শেষ হতো না, কিংবা বিএনপির বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া হতো না চিকিৎসার জন্য। এসব কথা কিন্তু তারা বলছে। পরস্পর কিন্তু আমরা বিরোধিতা দেখছি। এই কাদা ছোড়াছুড়ি আসলে আহ, এই মুহূর্তে রাজনীতির জন্য শুভ কিছু বয়ে আনবে না। আমরা বিশ্বাস করি। আবার আপনার কাছে আসবো, একটু আমি ইন্টারাপ্ট করলাম। জনাব সাদাত হোসেন সেলিম, আমাদের একবারে সময় সংক্ষিপ্ত, যে কারণে আমি একটু ছোট, ছোট করে জানতে চাচ্ছি। ডাক্তার সজল আশফাক, আ আমি একটু ছোট করে জানতে চাই আপনার কাছে, একবার কি ভেবেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা দল হিসেবে তাকে নিষিদ্ধ করার পর তাদের যে লক্ষ, লক্ষ সমর্থক নেতা কর্মী সারা দেশে রয়েছে, তাদের ভবিষ্যৎটা কি হবে? তাদের রাজনৈতিক অধিকার হরণ করার পর ভবিষ্যতের বাংলাদেশের রাজনৈতিক চেহারাটা কিরকম ভয়ংকর হতে পারে? তাদের বিভিন্ন কার্যক্রম যদি তারা চোরাগুপ্তা, আক্রমণ, হামলা, মিছিল, মিটিং এর মধ্য দিয়ে যায়। ধন্যবাদ রনি। আসলে আপনি যেটা বললেন যে রাজনৈতিক অধিকার হরণ, মানে আপনি রাজনৈতিক অধিকার কাকে দিচ্ছেন? আপনি রাজনৈতিক অধিকারটা মানে আপনি আওয়ামী লীগের যারা এই যে হেলমেট বাহিনী, তাদের যে বিভিন্ন ধরনের লীগ এবং তারা যে ধরনের কাজ করে, এটাকে কি রাজনীতি বলবেন আপনি? এবং তাদের অধিকার দিতে হবে রাজনীতি করার, এবং তাদের রাজনীতি তো রাজনীতি না। তারা কি বাংলাদেশে 15 বছর রাজনীতি করেছে? তাই যদি হয় তাহলে তো তাদের এই অবস্থা হতো না। তো সেক্ষেত্রে তাদের অবস্থা কি হবে সেটা আসলে তাদের মধ্যে আবার এটাও ঠিক যে সবাই যে একই রকম তা না। হয়তো কেউ, কেউ তো যারা মূল ব্যক্তি তারা তো দেশেই নাই, এবং যারা দেশে আছে তাদের মধ্যেও অনেক খারাপ লোক আছেন। তো এখন তাদের পরিণতি এই অবস্থায়, তাদের মধ্যে তো সেই মানে অপরাধ বোধই নাই, এবং যাদের মধ্যে সেই অপরাধ বোধই নাই তাদেরকে আপনি রাজনৈতিক অধিকার দিলে ভবিষ্যতে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তারা যে আমাদের রাজনীতিকে যেভাবে কলুষিত করেছে এটা তো একটা দিক। আরেকটা দিক হলো মানুষের নীতি নৈতিকতা সবকিছুকে তারা নষ্ট করেছে, প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করেছে। যে কারণে এখন বাংলাদেশের একটা মানুষ ঘুম থেকে উঠে কোনো স্বাভাবিক চিন্তা করতে পারে না যে আজকে আমি দিনটা এইভাবে কাটাবো। কারণ আমরা কোন অবস্থায় নিয়ে গেছি দেশটাকে। আপনি যদি চিন্তা করেন, আজ থেকে 20 বছর আগেও তো বাংলাদেশে এরকম ছিল না। খালেদা জিয়ার সময় মানুষ এরকম ছিল না। আমরা জিয়া রহমানের পিরিয়ডের কথা বাদই দিলাম।
কাজেই সেটা এখন এখন মানুষ রিয়েলাইজ করতে পারছে যে আগের রাজনৈতিক অবস্থা কতটা মানে ভালো ছিল। এখন এমন একটা পর্যায়ে গেছে, এখন এদেরকে যাদেরকে আপনি রাজনৈতিক দল বলছেন, যাদেরকে রাজনৈতিক কর্মী বলছেন, নেতা বলছেন, এদেরকে তাহলে তো রাজনীতির সংজ্ঞা পরিবর্তন করতে হবে। আপনি তাদেরকে ডাকাতি, খুন খারাপি করার অধিকার দিতে হবে। এটা তাদের ধন্যবাদ, আমরা রাজনীতি। বুঝতে পেরেছি যারা আপনার। এখনো হুমকি দিচ্ছে হুম। 270 যাদের বর্ণনেত্রী 270টা খুনকে তারা মনে করতেছে জায়েজ, সে 270টা খুন করতে পারবে। আমরা আসবো আপনার কাছে পরে, একদম ছোট্ট করে জানতে চাচ্ছি জনাব সাদাত হোসেন সেলিম, আহ, এখন তো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হলো। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি প্রায় 53 বছরের উপরে আপনার রাজনৈতিক ক্যারিয়ার, আমি যতটুকু জানি। আহ, আপনি বাংলাদেশের রাজনীতির অনেক চড়াই উতরাই দেখেছেন, বাক বদল দেখেছেন। এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কতটুকু এগিয়ে যাবে, নাকি আগামীর ভবিষ্যৎ রাজনীতি আরো সংকটময় হয়ে উঠবে? না, দেখুন, আমি ডক্টর সজল আশরাফের সাথে সম্পূর্ণ একমত যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যে পড়ে না। এটা একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। শেখ হাসিনা একজন মানে সাইকোপ্যাথ এবং গণতন্ত্র হত্যাকারী। এই গণতন্ত্র হত্যাকারী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা গত 15 বছর রাজনীতি করে নেই। তারা গত 15 বছর লুণ্ঠন করেছে, খুন খারাপি করেছে, আয়নাঘর করেছে, গুম করেছে এবং বিরোধী দলের উপর মানে মানে অসম্ভব রকমের নিপীড়ন এবং নিষ্কাশন চালিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। সুতরাং আওয়ামী লীগের আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। আপনার আওয়ামী লীগে যারা আছে তারা তো প্রতিনিয়ত পালিয়ে যাচ্ছে, যাদের টাকা পয়সা, অঢেল টাকা পয়সা আছে। আর যারা মাঠ পর্যায়ের কর্মী, তারা বিভিন্ন ভাবে হয় ইনঅ্যাক্টিভ হয়ে যাবে অথবা অন্য রাজনৈতিক দলে যোগদান করবে। 72 সালের পর আওয়ামী লীগ একটা বিরাট রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু সেটা বিলীন হয়ে গিয়েছিল 72, 75, 15 আগস্টের পরে। আওয়ামী লীগের একই পরিণতি হবে এবং আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এবং আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কোনো রাজনৈতিকভাবে স্পেস দেবে না, এটা একদম আপনি নিশ্চিত থাকেন। এই ব্যাপারে আমার কোনো রকমের সন্দেহ নাই। এখন বাংলাদেশের রাজনীতিটা আপনার কিভাবে যাবে, কোন পথে যাবে, সেটা নির্ভর করছে কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টার উপর। প্রধান উপদেষ্টার সামনে কিন্তু দুটো আপনার উদাহরণ আছে। একটা উদাহরণ হলো যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আপনার 90 দিনের মধ্যে একটা নির্বাচন দিয়ে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে তিনি সেখানে চলে গেছেন। পরবর্তীকালে তিনি কিন্তু আবার বাংলাদেশে সম্মানিত হয়েছেন, রাষ্ট্রপতির আসন তিনি অলঙ্কিত করেছেন। আবার মিস্টার ফখরুদ্দিন 2 বছর ক্ষমতায় ছিলেন, পরবর্তীকালে তিনি এক প্রকার আপনার বিদেশি নির্বাসন জীবন যাপন করছেন, জানাজাও যেতে পারেন না, জুমার নামাজও পড়তে যেতে পারেন না, ঘরের মধ্যে নির্বাসন। এবং ডক্টর ইউনূস সাহেবের একটা সুযোগ এসছে, ডক্টর ইউনূস সাহেবের 84 বছর বয়স, ওনার আর পাওয়ার কিছু নাই। উনি যদি গণতন্ত্রটাকে সঠিকভাবে চলতে দেয়, যথাসময় নির্বাচন দেয় এবং নির্বাচনে যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জনগণ যাদেরকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে, জনগণ বা ভোট দিয়ে যাদেরকে তাদের প্রতিনিধি নির্বাচন করে, সেটা যদি ডক্টর ইউনূস সাহেব করে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি সঠিক পথে চলবে। কিন্তু একটি নতুন রাজনৈতিক দলকে অথবা একটা নতুন রাজনৈতিক দলের শাখা প্রশাখা আপনার প্রসারিত হওয়া পর্যন্ত সময় দিয়ে তাদের হাতেই যদি তিনি রাষ্ট্রকে তুলে দেওয়ার চিন্তা করেন, যেটা কিছু কিছু উপদেষ্টা সহ অনেকেই চিন্তা করছেন, তাহলে একটা ঐতিহাসিক ভুল হবে। ডক্টর ইউনূস সাহেবের পায়ের নিচে খুব একটা মাটি নেই। আমরা সমর্থন দিচ্ছি, প্রত্যেকে আমরা সমর্থন দিচ্ছি বলেই তিনি কিন্তু শক্তিশালী। আমরা আমাদের সমর্থনটা প্রত্যাহার করলে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের এই সরকার তাসের মতো আপনার তাসের ঘরের মতো পড়ে যাবে। সুতরাং আমরা বারংবার বলছি যে আমরা কোনো আন্দোলনে যাব না, আমরা কোনো আপনার প্রেসারে যাব না। আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন, কারণ বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়ার প্রেক্ষিতে আপনার জুন মাস নির্বাচনের কোনো সঠিক সময় নয়। এখনই বাংলাদেশে প্রচন্ড গরম পড়ছে, এরপরে আপনার ফেব্রুয়ারিতে রমজান, তারপরে এসএসসি পরীক্ষা, তারপর কোরবানি, তারপরে বর্ষা। সুতরাং জুন মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনার এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারে এবং এই ব্যাপারে আমরা খুব দৃঢ়তার সাথে আমরা এই দাবিগুলো তুলছি। আমরা বলছি যে নির্বাচনের কাট অফ টাইম 31শে ডিসেম্বর, এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই এবং এই বাইরে যাওয়ার কোনো অপচেষ্টা করেও লাভ নেই। ধন্যবাদ আপনার ডক্টর সজল আশফাক, আপনাকে একদম 40 সেকেন্ডের মধ্যে আমি জানতে চাচ্ছি, আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হচ্ছে বা হবে, সেখানে কি উগ্র মৌলবাদের উত্থানের সম্ভাবনা কতটুকু দেখেন? প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগ চলে যাওয়াতে কোনো শূন্যতা হয় নাই, বরং আমরা আরো বেশি মানে সমৃদ্ধ হয়েছি।
গণতান্ত্রিক পথে আমাদের পথটা আরো সুন্দর হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকবে, ভালো বোঝাপড়া থাকবে। আমরা সে একটা সুস্থ রাজনীতি চাই, একজন সাধারণ মানুষ হিসেবে এটাই চাওয়া। এবং মৌলবাদের উত্থান, আমি যদি চিন্তা করি মৌলবাদের উত্থান আসলে আমাদের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেভাবে রাজনীতি করেন, তারা যদি আরেকটু সচেতন হন, আরো দায়িত্বশীল হন, এবং বিশেষ করে সরকারের একটা বড় দায়িত্ব আছে এখানে, এবং তারা যদি দায়িত্বশীল থাকেন এ ব্যাপারে এবং সতর্ক থাকেন, তাহলে আসলে মৌলবাদের উত্থান হওয়ার সুযোগ নেই। আর আমাদের দেশে কখনোই মৌলবাদের উত্থান হয় নাই। এটা পুরাটাই বানানো গল্প, এটা ভারতের বানানো গল্প। আপনি যদি পাকিস্তান পিরিয়ডের কথা বলেন, তখন কি দেশে মৌলবাদের উত্থান হয়েছিল? জিয়া রহমান পিরিয়ডে হয়েছিল? কখনই তো হয় নাই। তো তখন না হলে আজকে হঠাৎ করে মৌলবাদের উত্থান কিন্তু আমরা শেখ হাসিনার আমল থেকে শুনছি, এবং যেটা খালেদা জিয়ার সময় কিছুটা শুনেছি, সেগুলো কিন্তু সবই ষড়যন্ত্রের ফল, তারাই করেছেন এবং সেগুলো এখনো চলতে থাকবে। এটা কোনোভাবেই আমরা ভারতের ষড়যন্ত্রের বাইরে না। আমাদেরকে সবসময় মনে করতে হবে যে আমরা ভারতের ষড়যন্ত্রের মধ্যে আছি, সেটা মনে করে আমাদের সব রাজনৈতিক দলগুলোকে এগোতে হবে। তাহলে আমার মনে হয় যে এইসব মৌলবাদের যুযু খুব একটা কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সজল আশফাক। আমি সর্বশেষ ছোট্ট করে জানতে যাচ্ছি সাদাত হোসেন সেলিম, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। ৭১-এর মুক্তিযুদ্ধের যে ভূমিকা জামাত ইসলামীর এবং গণহত্যায় তারা যে সহযোগিতা করেছে, এটা তো সর্বজন বিদিত। তাদের বিচারের দাবিতে আপনার দল এবং বিএনপি, এখন বিএনপির যে অবস্থান দেখছি আমরা, বিএনপির সাথে একটা সক্ষতা ছিল, আপনাদের অবস্থানটা কি হবে? না দেখুন, আপনার যুদ্ধ অপরাধী হিসাবে তো আওয়ামী লীগ তাদের একটা বিচার করেছেই, এবং আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করেছে দল হিসাবে এবং নিবন্ধন বাতিল করেছে। এখন তাদের নিবন্ধন বাতিল, ফেরত পাওয়া অথবা দল হিসাবে আপনার তাদের বিচার করবে কি করবে না, এটা বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে। আমরা এই মুহূর্তে আপনার বর্তমানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং দেশে আইন শাসন প্রতিষ্ঠা হোক, আমরা এই লড়াইতে আছি, আমরা ভিন্ন কোনো কিছু চিন্তা করছি না। ধন্যবাদ আপনার আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে। প্রিয় দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা এই মুহূর্তে সরকারের প্রধান কাজ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন আগামী কোনো পর্বে।